কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। হাদি একটা সাধারণ মানুষ না, সে একটা আইডিয়া, সে একটা কনসেপ্ট, সে একটা আন্দোলন, সে একটা বিস্ফোরণের নাম। হাদিকে হত্যা আর যে কোনো একজন মানুষকে গুলি হত্যা এক জিনিস না। এর পিছনের অংশটুকু যদি বের করতে না পারে স্টেট অ্যাপারেটাস, তাহলে আমি মনে করব এই দেশের ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইজ ফর নো পারপাস। আমি বিএনপিকে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো। মানে জামাত ইসলামী রাজপথে নামবে এই খবর শুনেই বিএনপি সরকার পিছু হটেছে। খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এই সব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তার মধ্যে একটা বিষয় হয়তো আপনারা ইতিমধ্যে খুব ভালো করে জানেন। এই যে ভারতে মমতা ব্যানার্জি তিনি একটা বক্তব্য দিয়েছে, তারপর থেকেই এই বাংলাদেশ উত্তাল হয়েছে। ভাই, ভারত কিন্তু উত্তাল হয়নি। সে নিজেও বলেছে যে আমি এমন কিছু খবর জানি হাদি হত্যার বিষয়টি নিয়ে, যেটা যদি বলে দেই তাইলে বাংলাদেশ উত্তাল তৈরি হবে, বাংলাদেশ আবার নতুন করে উত্তাল হয়ে যাবে। সেটাই হয়েছে দর্শক, যদিও এখন পর্যন্ত বলেনি তাদের নামগুলো, কিন্তু আন্দাজ করা যাচ্ছে ভয়ঙ্কর কিছু লুকিয়েছে। এই যে হাদিকে হত্যা করা হলো, এবার নাসিরউদ্দিন পাটোয়ারীর পালা। নাসিরউদ্দিন পাটোয়ারী যেইভাবে মনে করেন যে সত্য কথা বলে যাচ্ছে, হুঙ্কার দিয়ে যাচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারী যেইভাবে অগ্নিঝরা বক্তব্য দিয়ে যাচ্ছে, একমাত্র আল্লাহকে ভয় করে, একমাত্র বাংলাদেশকে রক্ষা করার জন্য সামনে যেইভাবে এগিয়ে যাচ্ছে, তাতে নাসিরউদ্দিন পাটোয়ারী আগামীতে টার্গেট। ওসমান হাদিকে যেইভাবে দুনিয়া থেকে বিদায় করেছে যারা, নাসিরউদ্দিন পাটোয়ারীকেও যে কোনো মুহূর্তে বিদায় করতে পারে, এমনটাই দাবি করছে বিশ্লেষকরা। দর্শক, ওসমান হাদিকে আসলে কারা খুন করেছে, কারা দুনিয়া থেকে বিদায় করেছে, দেখেন আজ পর্যন্ত শরীফ ওসমান হাদির যারা খুনি ভারতে ধরা পড়েছে, আজ পর্যন্ত কিন্তু দেশে আনা হলো না বা দেশে আনতে পারলো না। কেন? যারা হত্যা করেছে তারা শাস্তি পাবে বাংলাদেশে, যেহেতু হাদি হত্যার খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশে হাদিকে হত্যা করেছে, তাহলে সেই খুনি ভারতে কেন তাকে রিমান্ডে নেওয়া হবে, ভারতে কেন তার বিচার হবে? বাংলাদেশে তো তার শাস্তি হওয়া দরকার। কারণ এজন্যই বলছি, যেই শরীফ ওসমান হাদি ভারতের বিরোধিতা করার কারণে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে, হ্যাঁ, যেই শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হলো, তার খুনি ভারতে থাকবে এবং তার সেখানে বিচার হবে। বিচার যে কতটুকু ভালো হবে সেটা তো ভাই আমাদের জানা বাকি নেই, তাই না? এখন আমাদের বাংলাদেশের সরকারের উচিত শরীফ ওসমান হাদির খুনিকে বাংলাদেশে নিয়ে আসা। তবে এটাও হতে পারে হয়তো এমন কারো নাম বেরিয়ে এসেছে যার কারণে বাংলাদেশে উত্তাল হবে। কার নাম বেরিয়ে আসতে পারে ভাই বলেন তো একটু? যখন শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়, তারপরে কিছু বড় বর্ষীয় নেতাদের উপরে কিন্তু মানুষ টার্গেট করেছিল। তো দর্শক, আপনাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঠিক আছে, চলুন কথা না বাড়াই, আমরা মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারীর জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। প্রশ্ন করতে পারেন হঠাৎ করে এই শঙ্কা কেন দেখা দিল? হ্যাঁ, এই শঙ্কা দেখা দেওয়ার দুইটি কারণ আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে। এই দুটি বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করব। এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে। ওসমান হাদি কোন প্রেক্ষাপটে এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাকে কেন হত্যা করা হয়েছে, কোন পরিস্থিতির ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যে তাকে হত্যা করা হয়েছে, এবং
ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে, এটি গত পরশুদিন কলকাতার যিনি সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটি বক্তব্যের মাধ্যমে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে দেশে ওসমান হাদির যারা সতীর্থ রয়েছে তারা দাবি করে আসছে হাদি হত্যার সাথে সরাসরিভাবে ভারত জড়িত, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেশে তারা এত অ্যাক্টিভ যে তারা ডিপ স্টেটের কোনো শক্তিশালী মাধ্যম দিয়ে ওসমান হাদিকে হত্যা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, সেটা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। আজকের কথা হচ্ছে, এই পর্যন্ত তো আপনারা জেনেছেন কেন তাকে কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল, ভারত কেন তাকে ওসমান হাদির মতো একজন মানুষকে বেছে নিল হত্যা করার জন্য। ভারত বুঝতে পেরেছিল, তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তাদের ইন্টেলিজেন্স দিয়ে, তাদের প্রুডেন্স দিয়ে তারা বুঝতে পারে আজ থেকে 50 বছর পরে গিয়ে কি হবে। তারা বুঝতে পেরেছিল যে এই ছেলে এবার না হোক আগামীবার এমপি হবে, এমপি হলে এই ছেলের ক্ষমতা আরো বাড়বে, যখন ক্ষমতা বাড়বে তখন সে তার ওই প্রুডেন্স দিয়ে, তার ইন্টেলিজেন্স দিয়ে, তার মেধা দিয়ে এমপি থেকে সে আরো দূরে চলে যাবে, আরো বড় হয়ে যাবে। আর সে যখন ক্ষমতার মালিক হবে, ক্ষমতাবান হবে, তখন সে এদেশে যা করতে চাচ্ছে বাংলাদেশকে, ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে ঠেকানোর জন্য, মোকাবেলা করার জন্য, ভারতীয় কালচারাল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য যে যে পদক্ষেপ সে এখন নিচ্ছে, তাহলে এই ছেলে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে, ক্ষমতাবান হবে, তখন সে এই কাজকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। যেটা 5 বছর লাগতো যে কাজ করতে, সে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে তখন এই কাজ করতে তার মাত্র 6 মাস লাগবে। এটি ভারত বুঝতে পেরেছিল। এটি বুঝতে পারার কারণেই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে এ দেশীয় কিছু অমানুষদেরকে দিয়ে, ভারতের কিছু দালালদেরকে দিয়ে এই কাজটি এখানে সংগঠিত করেছে। মূলত ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশকেই তারা পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশে আর উচ্চকিত ভয়েস নাই, হাদির মতো ভয়েস নাই। তবে আশার বাণী হচ্ছে হাদির পরে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ভয়েস নিয়ে, সেই কার্যক্রম নিয়ে, সেই গতি নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তার পিছনেও ইতিমধ্যে লোক লেগে গেছে, তার শত্রু তৈরি হয়ে গেছে। বিএনপি ইতিমধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রায় 1 ডজন বার হামলা করেছে। তাকে মূলত এই হামলা করতে করতেই এক পর্যায়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, সুযোগ পেলেই বাগে যখন পেয়ে যাবে হামলাগুলো করছে। মনে করেন এখন ঢিল ছুটছে, ডিম ছুটছে, কখনো কখনো কিল ঘুষি দিচ্ছে, এরপরে যখন বাগে পেয়ে যাবে তখন তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। এখন কেন তাকে কেন টার্গেট করা হলো, তাকে কেন এরকম বারবার হামলা করা হচ্ছে, এবং কেন তাকে হাদির ভাগ্য বরণ করতে হবে? কারণ হাদির পরে তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্য কথা উচ্চারণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আপনারা খুব লক্ষ্য করবেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি দুর্নীতির বিষয়ে কথা বলছে, চুরির বিষয়ে কথা বলছে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এমন ভাবে অকাট্য দলিল দিয়ে, যুক্তি দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যখন এই একেবারে অকাট্য কথা তো অনেকেই বলে, কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে না এবং রিলেট করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা অন্যতম গুণ হচ্ছে, তার অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে তিনি রিলেট করতে পারেন, এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলছেন তার কলিজা পর্যন্ত এই কথাটা যেয়ে গেছে যায়। তিনি বিএনপি 5 আগস্টের পরে জামাত ইসলামকে মুনাফেক প্রমাণ করার জন্য চরমনাই এবং বিএনপি উঠে পড়ে লেগেছিল, জামাত ইসলাম মুনাফেক। তাহলে মুনাফেক কাকে বলে? মুনাফেক হচ্ছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। যখন এই পর্যায়ে চলে যাচ্ছিল, বিএনপি সমর্থিত যে সমস্ত মিডিয়া আছে এখানেও জামাত ইসলামকে মুনাফেক ট্যাগ দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এবং এটা অনেকটা সফল হতে যাচ্ছিল। এইখানে এসে একটা বাড়ি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এই বয়ানটা, এই ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। কিভাবে ভেঙে দিয়েছে? একেবারে সত্য সামনে নিয়ে এসেছে। এটা হচ্ছে যে আপনি আপনার জনগণের সাথে যে ওয়াদা করেছেন সেটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে তো আপনি মুমিন থাকতে পারেন না। মুমিন যে নয় সে মুনাফিক। যেমন বিএনপির যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটাই ছিল গণভোট কার্যকর করা। ক্ষমতায় গেলে তারা অবশ্যই গণভোট কার্যকর করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা কি করেছে? প্রথমেই গণভোট বাতিল করেছে। এটা কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একেবারে শুরুতেই রয়েছে, 1 নাম্বার ধারায়। এরপরে তারা বিভিন্ন ধরনের এই যে ন্যায়পাল গঠন করবে, সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো রক্ষা করবে, সেগুলো তারা বাতিল করেছে। গুম কমিশন তারা বাতিল করে দিয়েছে। তারপরে সংস্কার পরিষদে যে সমস্ত আলাপগুলো হয়েছে টোটালি বাতিল করে দিয়েছে, একটাও আর ওগুলো রাখে নাই। এই যে 1.5 বছর ধরে এই আলী রিয়াজের সাথে আসা যাওয়া হলো, এই সব কিছু বাতিল করে ফেলেছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, যে নিয়ম কানুনগুলো থাকার কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, এই সংস্কারটা দরকার ছিল, যে এইগুলো সংস্কার করে ওইখানে ওই ফ্যাসিবাদ ফিরে আসার পথটা রুদ্ধ করতে হবে। সবাই কিন্তু একমত হয়েছিল। বিএনপি পুরোপুরি সেখান থেকে একেবারে গণেশ উল্টে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কথাটাই খুব জোর দিয়ে বলেছে যে তাহলে যারা জনগণের সাথে যে ওয়াদা করেছিল, দেশবাসীর সাথে যে ওয়াদা করেছিল, নির্বাচনী ইশতেহারে যেগুলো ঘোষণা করেছিল, এইগুলো যারা ভুলে যায়, এইগুলো যারা মানে না, পালন করে না, মূলত তারা হচ্ছে মুনাফিক। তাহলে আঘাতটা কোথায় করেছে? কলিজায় গিয়ে লেগেছে। তারা প্রথমে তাকে হত্যাযোগ্য করে তোলার জন্য তাকে বেয়াদব আখ্যা দিল, সবচাইতে বেয়াদব রাজনীতিবিদ। আর এইটার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় এই হামলাটা শুরু হয়েছে। সর্বশেষ যে হামলাটা হয়েছে, আমি এইটাই আপনারা খুব আশ্চর্য হবেন, এই গত কয়েকদিন আগে যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে 3 জন, একটা পরিবারের 3 জন সদস্যকে জোর করে পুশ ইন করা হয়েছিল। বিজিবি এই পুশ ইনটা ঠেকিয়ে দেয়। এখন এই তিনজন লোক যাবে কোথায়? এরা 3 দিন ধরে ধানের ক্ষেতের ভিতরে বসেছিল,
এরপরে এই খবর নাসিরউদ্দিন পাটোয়ারি পাওয়ার পরে সে সহ তার আরো 3 জন, মোট 4 জন, যেখানে পরিবারটা 3 দিন ধরে বসেছিল সেই জায়গায় উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণা শোনার সাথে সাথে বিএসএফ এই 3 জনকে পুশব্যাক করে নেয়। অবস্থাটা চিন্তা করেন, 3 দিন ধরে সেখানে আটকে রেখেছে, রাখার পরে কোনো কথা নাই, বিজিবিও তাদের গ্রহণ করছে না, বিএসএফও গ্রহণ করছে না। তারা শূন্য রেখায় 3 দিন ধরে ধানের ক্ষেতের ভিতরে মানবেতর জীবনযাপন করছে, কারো কোনো ভ্রুক্ষেপ নাই, সরকারেরও কোনো ভ্রুক্ষেপ নাই, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরপরে নাসিরউদ্দিন সেখানে যাওয়ার ঘোষণা দিলেন, আর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএসএফ তাকে ফেরত নিল। এরপরেও নাসিরউদ্দিন থেমে থাকেনি, তিনি সেখানে গিয়েছেন, যে যাওয়ার সাথে সাথে ওই এলাকার সমস্ত জনগণ নাসিরউদ্দিন পাটোয়ারির পাশে চলে এসেছে। দেখুন ভিডিওটা একটু দেখুন। আমরা সবাইকে একটু স্লোগান করতে পারবো, এ দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। জামাত ইসলামী রাজপথে নামবে এই খবর শুনেই বিএনপি সরকার পিছু হটেছে। দর্শক, কথা বলছি বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে। হঠাৎ করে গণশুনানির মাঝপথে বাজেটের আগ মুহূর্তে দুর্বিসন্ধিমূলকভাবে জনগণকে বোকা বানানোর অংশ হিসেবে মোনাফেক বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, জনগণের পকেট কাটার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে। দাম বাড়ানোর সাথে সাথে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে যে আমরা রাজপথে নামছি, আমরা আন্দোলন করবো, প্রতিবাদ করবো। এবং জানেন যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই ধরনের আন্দোলন বা দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনগণ শুধু সমর্থনই করে না, জনগণ প্রত্যাশা করে যে বিরোধী দল এর প্রতিবাদে কর্মসূচি দেয় না কেন, তারা ঠেকায় না কেন। আর দেশের রাজনীতির যে অবস্থা, তাতে বিরোধী দল রাজপথে নামলে সরকারি দলের জন্য অত্যন্ত চিন্তার বিষয়, কারণ সরকারি দল আছে দৌড়ের উপর, তাদের অবস্থা খুব খারাপ, নরবরে একটা অবস্থা। কারণ তাদের ইনকাম বাড়েনি, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, তারা বেকারত্ব দূর করতে পারেনি, কোনো কিছুই পাচ্ছে না, সমস্ত কিছুর দাম বাড়িয়ে ফেলেছে। তেল, গ্যাস, সাবান, সোডা থেকে শুরু করে যা আছে, কন্ডম, সবকিছুর দাম বাড়িয়ে ফেলেছে। মানে এই উদাহরণগুলো দিচ্ছে এই কারণে যে এমন কোনো জিনিস নাই যে যার দাম বিএনপি সরকার আমলে বাড়েনি। এবং এই দাম বৃদ্ধিগুলো এমনভাবে বেড়েছে যে জনগণের উপর সরাসরি প্রভাব পড়ে। ইনকাম চারানাও বাড়েনি, দাম বাড়লে আপত্তি ছিল যদি ইনকাম বাড়তো, কিন্তু চারানা ইনকাম বাড়েনি। তো দর্শক, এই পরিস্থিতিতে বিরোধী দল যদি রাজপথে আন্দোলনের ঘোষণা দেয়, এটা সরকারকে ভয় পাওয়ার কথা। হ্যাঁ, বিএনপি ভয় পেয়েছে। জামাত যেহেতু একবার ইনস্ট্যান্ট বিবৃতিতে ইনস্ট্যান্ট কর্মসূচি দিয়েছে, বিএনপি ভয় পেয়েছে। জামাতের এই ঘোষণা শোনার পরপরই বিএনপি নড়ে চড়ে বসেছে যে না বাবা, এখানে জামাত অত্যন্ত স্মার্ট এবং সূক্ষ্ম বিরোধী দল, তারা আমাদেরকে অতি সূক্ষ্মভাবে জয় বাংলা করে দিবে। ইসলামী ব্যাংক নিয়ে যে কাণ্ড আমরা করছি সরকার, তাতে আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে জামাত, পুরো সরকার ধসে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে এগুলো আমরা দেখাতে পারি যে পৃথিবীর অনেক দেশে একটা ব্যাংক দেউলিয়া হওয়াকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে। অতএব ইসলামী ব্যাংক নিয়ে খেলছে মানে বিএনপি আগুন নিয়ে খেলছে। ইসলামী ব্যাংকে এখনো জামাতের নিয়ন্ত্রণ। আপনি জানেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর 99% জামাত। জামাত যদি বলে কালকে ইসলামী ব্যাংক বন্ধ, তাহলে ইসলামী ব্যাংক বন্ধ। এমনিতেই এক বেকায়দায় করেছে, তার মধ্যে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে তো আরেক বেকায়দায় পড়বো। তো এই পরিস্থিতিতে জামাতের আন্দোলনের থ্রেট শুনে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল রাতেই যে না, কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়াবো না, আগের জায়গায় রাখবো, বিশেষ করে একদম প্রান্তিক পর্যায়ের বা কিছু গ্রাহকের ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত। এবং জামাতের বিক্ষোভ মিছিলের ঠিক আগ মুহূর্তের অথবা জামাতের লোকজন বিক্ষোভ মিছিল করতে দেশব্যাপী রাজপথে নেমেছে, ঠিক ওই মুহূর্তে সরকার ঘোষণা দিল যে না, কয়েক শ্রেণীকে বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই দেওয়া হলো। জামাত স্পষ্ট করেছে তারা রাজপথে নেমেছে, জামাতের রাজপথের কর্মসূচি লোকে লোকারণ্য হয়েছে। এই বাংলাদেশে এখন তীব্র গরম, এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে এবং রাজপথে জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে ফেলেছে, সরকারকে তুই তাকারি করেছে, নইলে গদি সাইডে দে, মানে বিদ্যুতের দাম যদি কমাতে না পারো গদি সাইডে দে, এরকম স্লোগান দিয়েছে। এবং জামাত নেতারা বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে যুক্তি দিয়েছেন, এই যুক্তি খণ্ডন করার সামর্থ্য কারণে যে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না, জাস্ট অব্যবস্থাপনা রোধ করলেই হয়, তাহলেই কিছু ভর্তুকি দিয়ে দাম স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অতীতে মির্জা ফখরুলরা যে কথাগুলো বলতো সেই কথাগুলো এখন জামাত বলছে। বিএনপি তো কয়েক বছর আগেও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নানান যুক্তি দিত, ওই যুক্তিগুলো এখন গোলাম পরোয়ারা দিচ্ছেন। এগুলো একটা বিএনপি খণ্ডন করতে পারবে না, কারণ ক্ষমতায় গেলে সবাই দাম বাড়াতে চায়, আর বিরোধী দলে থাকলে এর বিরোধিতা করে। কারণ ক্ষমতায় গেলে ওই লুটপাট করে খাওয়া টাওয়া এইসব হিসাব নিকাশ আসে। এরকম মানে বিদ্যুৎ খাতে একটা সরকারি দলের লোকজন বা তাদের আত্মীয় স্বজন বা সরকারি আমলা, সেনা বাহিনীর অফিসার যারা সরকারকে সার্ভিস দেয়, এদের জন্য একটা লুটপাটের প্রজেক্ট ইচ্ছা করে, এই যে ইচ্ছাকৃতভাবে ক্যাপাসিটি চার্জ বসিয়ে এরপর সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারছে না, আরো নানা টেকনিক্যাল দিক আছে। আবার আদানি থেকে আমাদের লস দিয়ে যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, আরো নানান হাজারো বিষয় আছে। একদম বিদ্যুৎ খাতের দুর্নীতিটা এতটা মারাত্মক, একদম গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতে যে লোকটা চাকরি করে লাইনম্যানে, এও নাকি গ্রামে বিরাট বিরাট বাড়ি করে। কারণ কি, লাইনম্যানের কাজ করেও নাকি অনেক টাকা ইনকাম করা যায় এবং পুরোটাই লস, দুর্নীতি। যেমন বড় বড় শিল্প কারখানা, সে বিদ্যুৎ ব্যবহার করে মাসে 5 লাখ টাকার, আর যে বিল করে তাকে দেয় 1 লাখ টাকা, আর ওই 5 লাখ টাকার বিল বানিয়ে দেয় 2 লাখ টাকা। লাভ আর লাভ, কিন্তু মারাটা খাচ্ছে সরকার। এগুলো তো নিয়ন্ত্রণ করতে পারছে না, আর জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে, মানে জনগণের পকেট কাটছে।
তো জামাত যে যুক্তিগুলো দিয়েছে এগুলো অলঙ্ঘনীয়, এবং জামাতের এই কর্মসূচিগুলোতে যে পরিমাণ জনগণের উপস্থিতি আমরা দেখছি, স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমেছেন, এই বাংলাদেশে এখন যে তাপমাত্রার খবর আমরা পাচ্ছি তাতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ারই কথা না। ইয়াং একটা ছেলে, শিবিরের একটা ছেলে হিট স্ট্রোকে মারা গেছে, তরুণ, কিন্তু এখানে আমরা দেখছি বয়স্করা, মধ্যবয়স্ক, বৃদ্ধ, এরা তীব্র গরমের মধ্যে তারা রাজপথে মিছিল করছে, ঘেমে যাচ্ছে, জামা কাপড় একটা মানে বারবার ভিজে যাচ্ছে, তারপরও জনগণের এই ভোগান্তির প্রতিবাদে রাজপথে তারা বিক্ষোভ মিছিল করছে। কিছুটা ফল পাওয়া গেছে, বিএনপির ঘাট ধরে চাপ দিতে পারলে, ঘাট মটকে দিতে পারলে বাকি ফল পাওয়া যাবে। ফল যেটা পাওয়া গেছে অলরেডি, মনে রাখবেন যে সরকারি দল সবসময় দাম বাড়াতে চায়, কারণ তারা যত খেতে পারে, আর রাষ্ট্র চালানোর অনেক মেকানিজমের বিষয় আছে, আর বিরোধী দল সবসময় কমাতে বলে। সেই জায়গায় বিরোধী দল যদি চুপ থাকে, আর অনেক বিষয় আছে, কেন দাম বাড়ায়, আইএমএফ থেকে লোন পেতে হবে, আর অনেক বিষয় আমরা বুঝি, ভর্তুকি কমানোর একটা চাপ সবসময় ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে আছে। তো এই জায়গায় চাপ দিতে পারলে বাকিটাও কমবে। তো দর্শক, বিদ্যুতের বাড়তি দাম থেকে লাইফলাইন, প্রান্তিক ও প্রথম ধাপের গ্রাহকদের রেহাই দিচ্ছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও 2 শ্রেণীর গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের অবস্থায় রাখতে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে সাড়া দেওয়া হয়েছে যে না, এই 2 শ্রেণীর গ্রাহক এবং 75 ইউনিট পর্যন্ত দাম বাড়বে না। এই যে যতটুকু সুফল পাওয়া গেছে, এটা জামাতের এই আন্দোলনের ঘোষণার ফল। তো জামাত, আমরা অতীতে দেখেছি যে এই যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনগুলো কয়েকদিন চলে, তারপরে বন্ধ হয়ে যায়। না, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে পারলে বিএনপি কঠিন চাপের মধ্যে পড়বে। বাংলাদেশের আর্থিক খাত রীতিমতো জাতীয়ভাবে ন্যাশনালি দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। এটা শুরু হয়েছিল আওয়ামী লীগ জমানাতে। অনেকগুলো আওয়ামী লীগের অলিগার যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ব্যাংকে টাকা ফেরত দেয়নি, সেই টাকা দেশের বাইরে পাচার করেছে। অনেকগুলো অলিগার যারা আমদানির কথা বলে ব্যাংক থেকে ঋণ নিয়ে এলসি ওপেন করেছে, পুরো টাকা পাচার করে দিয়েছে, মাল আসেনি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অনেকগুলো অলিগার যারা নিয়োগ, বদলি, টেন্ডারবাজি এবং সরকারি যে ক্রয় এবং বিক্রয়, সরকারের অনেকগুলো জিনিস বিক্রয় করতে হয় আর সরকারের অনেকগুলো বিষয় ক্রয় করতে হয়। এইগুলোতে সরকারি আমলা কামলারা লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ দুর্নীতি করে দেশের ভেতরে এবং দেশের বাইরে টাকার পাহাড় বানিয়ে পুরো অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। এর ফলে কি হলো, আমাদের জিডিপির একটা বিরাট অংশ এটা নষ্ট হয়ে গেছে। আর ওটা সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগ জমানাতে কী করা হলো, যে একটা নকল তৈরি করা একটা জিডিপি রিপোর্ট, একটা বিভিন্ন পরিসংখ্যান তৈরি করে জাতিকে সামাল দেওয়া হলো, কিন্তু তলে তলে ফোকলা হয়ে গেছিল। তো সব মিলিয়ে দেশটা যে পর্যায়ে চলে গিয়েছিল, সেখান থেকে গত 2 বছরে পরিস্থিতির 1% উন্নয়ন না হয়ে বরং আরও খারাপ হয়েছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, সেই একই কাজ নতুন অলিগাররা ইউনূসের জমানাতে করেছে। এবং এখানে যেটা হয় যে একটা শিশু ধর্ষণ করলে, শিশুর আমিষা ধর্ষিত হলো, আমাদের খুব যাকে বলা হয় কষ্ট লাগে, কিন্তু আমাদের আর্থিক খাত, আমাদের ব্যাংকিং খাত এবং আমাদের মানুষের যে হক, সেগুলোকে এই অলিগাররা যেভাবে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, এটা মানে ফিজিক্যালি একটা নারীকে ধর্ষণ করা বা একটা বালককে ধর্ষণ করা তার চেয়ে কোনো অংশে কম নির্মম নয়। মানুষের পেটের ক্ষুধা মানুষের ইমান নষ্ট করে ফেলে। অনেক স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দেয় পতিতালয়ে, স্ত্রীকে অন্যের শুধুমাত্র নিজের পেটের বা বাচ্চাদের খুন্দি বৃষ্টির জন্য স্ত্রী কন্যাদেরকে পতিতা বানায়, ঘরের মধ্যে কাস্টমার নিয়ে আসে, হোটেলে পৌঁছে দেয়, শুধুমাত্র পেটের খুন্দি বৃষ্টি নিবৃত্ত করার জন্য অনেক মা নিজে খেয়ে ফেলে, নিজের কন্যা সন্তান, পুত্র সন্তানকে খাইতে দেয় না। আমরা যেগুলো গল্প পড়ি যে মা মানে না খেয়ে থাকে, ওটা একটা দৃশ্য, কিন্তু বহু দৃশ্য রয়েছে মা এবং বাবা সেই পরিবারের অভাব অভিযোগ ছাড়া নিজেরা পেট পুরে খায়, কিন্তু সন্তানদেরকে খেতে দেয় না। ওই নির্মমতা নিয়ে বহু সন্তান, বহু পরিবার বড় হয়ে যায়। এরকম কয়েকটা গল্প, টুনির একটা গল্প আছে, যাক এনিওয়ে। তো সেই মানুষের যে হাহাকার, মানুষের যে অর্থবিত্ত, সেটা শেষ সম্বলটুকু যখন জমিয়ে রাখে, রাষ্ট্র যখন সেটা ছিনিয়ে নেয়, রাষ্ট্রের কর্তারা যখন সেটা বাধ্য করে, একটা পরিবারে ধরেন 2টো ছাগল আছে, 10টা মুরগি আছে, কোনো পুলিশ সেখানে ঘুষ খাওয়ার জন্য ছাগলটা ধরে নিয়ে আসলো। এটা বলেন তো, এসে ওই পরিবারের যদি কাউকে ধর্ষণ করা হয়, তারা বলতেছে ভাই এটা নিয়ে যাও, আমাদের ধর্ষণ করো, কিন্তু ছাগলটা নিও না। এরকম ঘটনা ঘটে। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত আমাদের আর্থিক খাতকে বিভিন্ন অলিগাররা যেভাবে ধর্ষণ করছে, এবং সেই ধর্ষণের প্রেক্ষিতে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এত সুন্দর এই দুটো ব্যাংক একদম, বিশেষ করে জনতা ব্যাংকের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। ইসলামী ব্যাংক সারা পৃথিবীতে যাকে বলা হয় একটা রোল মডেল ছিল, বলা হয় থেকে এটা জামায়াত ইসলামী চালিয়েছে, তো সো হোয়াট, এখান থেকে জামায়াত ইসলামী লোকজন মুদ্রা বানিয়েছে, ওটা নিয়েছে, সো হোয়াট। তো প্রাইভেট ব্যাংকগুলোর তো সব জায়গাতেই তো লুটের টাকা দিয়ে তারা এই কাজগুলো করেছে, কিন্তু সেই ব্যাংক তো ইসলামী ব্যাংক হতে পারেনি।
কিন্তু সেই ইসলামী ব্যাংকের উপর আওয়ামী লীগের রোষানল কেন পড়লো আমি এখনো পর্যন্ত আমি হিসাব মিলাতে পারি না। কেন ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করতে হবে, কেন এটাকে ডিজিএফআই দিয়ে ব্যাংকটিকে ধরতে হবে, এবং আরও এই অলিগার শ্রেণীর আরও 5টি ব্যাংক, ইসলামী কায়দার 5টি ব্যাংক, সেখানে তারা একই কায়দায় তারা দখল করলো। দখল করে পুরো ব্যাংকিং সেক্টরটাকে অবিশ্বাস অনাস্থার যে জায়গা, সেই জায়গাতে নিয়ে আসে। এই যে 5টা ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছে, এই 5টা ইসলামী ব্যাংকের 75 লাখ গ্রাহক আছে। কারো হয়তো 10,000 টাকা, কারো 50,000 টাকা, কারো হয়তো 50 লাখ, কারো 50 কোটি টাকা পর্যন্ত এখানে আমানত আছে। একটা মানুষ টাকা তুলতে পারছে না। ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন তো, যারা এখানে টাকা রেখেছে। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা কত? বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 40% তারা একা ডিল করে, অলমোস্ট 30%। পুরো রেমিটেন্সে, বিদেশ থেকে যত রেমিটেন্স আসে ব্যাংকিং খাতে অলমোস্ট 40% ইসলামী ব্যাংক একা হ্যান্ডেল করে। একাই ব্যাংককে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস এবং আস্থা, সেটা নিয়ে যারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে, সেটা ইউনূস জমানাতে আমরা বন্ধ করতে পারিনি, বরং আমরা নতুন করে এই ব্যাংকটাকে আবার ধর্ষণ করেছি। আবার এই যে নতুন সরকার আসছে, এসে আবার নতুন করে এই ব্যাংকটিকে কি বলবো, আগের শব্দ ব্যবহার করবো, আবার নিজেদের মতো করে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবার আমি বলি যে ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, এটা সামাল দেওয়ার মতো অবস্থা দেশের নেই। সোনালী ব্যাংকের চেয়ে বড়, মানে সোনালী, জনতা, অগ্রণী, এদের সবগুলো একত্রে করলেও ইসলামী ব্যাংকের মতো হবে না। তাদের আমানত, তাদের ট্রানজাকশন, তাদের সব কিছু অনন্য। এই ব্যাংকটা যদি ধ্বংস হয়ে যায়, এই ব্যাংকটা ধ্বংস হয়ে গেলে এই দেশ থাকবে না। কিন্তু এই ব্যাংকটা নিয়ে আবার এই আমলে আবার বাড়াবাড়ি হচ্ছে। ইউনূস সাহেবের জমানাতে এটাতে চট্টগ্রামের একটা গ্রুপ, এস আলমের একটা গ্রুপ, এরপর জামায়াত ইসলামের একটা গ্রুপ, তারা মোটামুটি নিজেরা গুতগুতি করে চলছিল, কিন্তু ব্যাংকটা কিন্তু আস্থার জায়গাতে ফিরে আসছিল। এবং একেবারে শেষ সময়টাতে, অর্থাৎ ইউনূস জমানার 18 মাসের 3-4 মাস আগে, নির্বাচনের সেই 3-4 মাস আগে, ইসলামী ব্যাংক এটাকে মোটামুটি 80% অকুপাই করে ফেলেছিল। এস আলমের যত লোক সরিয়ে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, নিজেদের লোক ঢুকিয়েছে, তারা এখানে তাদের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তো যখন এই যে নির্বাচন হলো, তখন আমি ছোট মানুষ, কিন্তু আমি বলেছিলাম বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতা আসার পর দুটো কাজ সবার আগে করবে। এই ইসলামী ব্যাংকে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং এস আলম ফিরে আসবে। বহুবার আমার এই ভিডিওতে বলেছি, লিখাই বলেছি। আর ওই যে এস আলমের অন্য যে সকল সম্পত্তি রয়েছে, 21 টেলিভিশন রয়েছে, যা দখল হয়ে গেছে, এগুলো আবার ফেরত নেওয়া হবে। দেখেন সেই ঘটনায় আবার এখন ঘটতে চলেছে, যে ব্যাংকিং আইন পরিবর্তন করা হয়েছে, তাতে করে এস আলম পরিবার এটার মালিকানা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক থেকে যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, সেই চেয়ারম্যান নিয়োগ দেওয়া মানেই ধরে নেওয়া হচ্ছে যে তারা সবাই এস আলম পরিবারের স্বার্থ রক্ষা করবে, এবং এই স্বার্থের সঙ্গে সরকারের বড় বড় কর্তা ব্যক্তির নাম, দুর্নাম এবং নেগোসিয়েশন, এগুলোর কথা সম্মুখ সারিতে চলে আসছে। এবং এটা জামায়াত ইসলামের জন্য একটা ইজ্জত কা সওয়াল। এবং জামায়াত ইসলাম যদি এখন এই ইসলামী ব্যাংক থেকে তারা সরে যায়, এবং জামায়াত ইসলামের যারা গ্রাহক দীর্ঘদিন, এস আলমের জমানাতে কিন্তু জামায়াত ইসলামের যারা ক্ষুদ্র ঋণদাতা, গ্রহীতা, তারপর আমানতকারী, বিদেশ থেকে তারা কিন্তু কেউ পুঁজি প্রত্যাহার করেনি, ব্যবসাটা চালিয়ে গেছিল। ফলে এস আলম 80,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে যাওয়ার পরেও ব্যাংকটা টিকে ছিল। কিন্তু এখন সেই এস আলমের যে খত, সেটা আছে। তার সঙ্গে সঙ্গে যদি জামাত এখন এখান থেকে আউটস্টেট হয়ে তারা তাদের সব কিছু এখান থেকে প্রত্যাহার করে পুরো ব্যাংকটা বসে যাবে। কাজেই এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ইগো দেখানো, লাঠিচার্জ করা, মারামারি করা, ক্ষমতা দেখানো, বিশেষ করে আর্থিক খাত নিয়ে, এটা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়। ব্যাংকিং সেক্টরটা খুবই সেন্সিটিভ। ইউরোপ, আমেরিকাতে যেখানে দেউলিয়াত্ব আইন আছে, অহরহ শত শত ব্যাংক সেখানে দেউলিয়া হচ্ছে। এবং কখনো কখনো এরকম কোনো ক্ষেত্রে ব্যাংক দেউলিয়া হওয়ার সাথে সাথে সরকারের পতন হয়ে যায়, একটা দেশে গণঅভ্যুত্থান হয়ে যায়। পাকিস্তানে পারভেজ মোশাররফের আগমন, তার সঙ্গে সঙ্গে বিসিসিআই ব্যাংকের আগা হাসান আবেদি, যেটা শাখা বাংলাদেশে ছিল, সেই, এবং লন্ডনের সেই বিখ্যাত বিয়ারিং ব্যাংক, সেটা যে পতনের সঙ্গে সঙ্গে লন্ডনের সরকারের পতন, সিঙ্গাপুরের জুয়ার কোর্টে এই বিয়ারিং ব্যাংক কীভাবে পতিত হলো, সেই কাহিনীগুলো এখন যারা ইসলামী ব্যাংক নিয়ে লাফালাফি করছেন তাদেরকে জানতে হবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।